কাজেই আমি মনে করি যে যেদিনই এই নতুন রাজনৈতিক দল গঠনের বন্দোবস্ত হবে বা ঘোষণা আসবে সেই দিনই এই 3 উপদেষ্টার পদত্যাগ করা উচিত। এবং সমস্যা কিন্তু এখানেই শেষ না। একটা বক্তব্যে আমার মনে হলো যে ওনার কাছে ছাত্র নেতাদের গুরুত্ব কি কমে গেছে, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যতে কি ধরনের পরিস্থিতি আমাদের রাজনীতিতে হতে পারে, ছাত্র নেতারা এটাতে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন, বা অপরাপর রাজনৈতিক দলের কাছে বার্তা কি সেটা। বর্তমান যে পরিস্থিতি, ছাত্র উপদেষ্টার বক্তব্য এবং তার একটা লেখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ পুরো দেশ আলোচনা জড়াতে হচ্ছে। এখন আলোচনায় আসছে যে এই ছাত্র উপদেষ্টাদেরকে পদত্যাগে ডক্টর ইউনূস বাধ্য করবেন কিনা বা তাদেরকে সরকারের ক্যাবিনেট থেকে সরিয়ে দিবেন কিনা, কারণ এমনও আলোচনা হচ্ছে তাদেরকে সরকার থেকে সরিয়ে দেওয়া হোক। দর্শক, এই বিষয় নিয়ে দুইটা আলোচনা শুনবো। আলোচনাগুলো শুনলে বুঝতে পারবো তাদেরকে আসলে সরানো উচিত হবে কিনা, বা যদি সরানো হয় তাহলে কি 3 ছাত্র উপদেষ্টাকে সরানো হবে নাকি একজনকে সরানো হবে, যা নাহিদ। প্রিয় দর্শক, আমরা আলোচনাগুলো শুনি, এরপর কথা বলবো। সম্প্রতি বিবিসির সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার নিয়ে খুবই তোলপাড় চলতেছে, এবং এটা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যারা কিছু আছে এখন সরকারের উপদেষ্টা, তাদের সঙ্গে একটা পাল্টা বাদানুবাদ বা একটা বাকযুদ্ধ চলছে। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিবিসির সঙ্গে যে সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তার মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন যে বর্তমান সরকার নিরপেক্ষ নয়, এবং তিনি আরো বলেন যে ছাত্ররা যদি একটি রাজনৈতিক দল গঠন করে তাহলে তাদের সরকার থেকে বের হয়ে আসা উচিত। এই কথার পরেই তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, যিনি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন, যিনি পুলিশি নিপীড়ন হামলা সহ্য করেছেন, তিনি একটা ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বলেছেন বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে। মানে ওই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সেই ১/১১ সরকার, ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটি 1/11 সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতি ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। তারপরে আবার অনেকেই আবার নাহিদ ইসলামের সমালোচনা করে বলেছেন যে নাহিদ ইসলাম যেভাবে বলতেছেন যে 1/11 সরকার চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ওবায়দুল কাদেরও কিন্তু ঠিক একইভাবে বলতো। তখন আবার হাসান আব্দুল্লাহ বলেছেন যে নাহিদ ইসলামের সঙ্গে ওবায়দুল কাদেরকে মিলাবেন না। এর ভিতরে আবার সাবেক সরকারের তথ্যমন্ত্রী পলাতক মোহাম্মদ আরাফাত, যিনি গর্তের ভিতর থেকে তিনি বিএনপির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। মোহাম্মদ আরাফাত ফেসবুকে লিখেছেন যে আগামী নির্বাচন ইউনূস সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসিকে বলেছেন যে এই সরকার নিরপেক্ষ না থাকলে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। সেই সঙ্গে সুর মিলিয়ে এই পলাতক স্বৈরাচারের মন্ত্রী মোহাম্মদ আরাফাত বলতেছেন যে আগামী নির্বাচন ইউনূসের অবৈধ সরকারের অধীনে হবে না, এই গণশত্রু সরকারকে বিদায় নিতে হবে। একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন, এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল ও ব্যক্তির জন্য যেন সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে, এবং আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, এগুলো নাকি মিথ্যা মামলা, প্রত্যাহার করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, জঙ্গি এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। জঙ্গি কে ভাই? বাংলাদেশে কোনো জঙ্গি নাই, সব ছিল হাসিনা সাজানো নাটক। তো এই আরাফাত আজকে বড় গণতন্ত্রপন্থী, যেই লোক বলেছে যে আন্দোলন করে ছাত্ররা ওদেরকে নাকি ড্রাগ দেওয়া হয়েছে, ওদেরকে নাকি ড্রাগ দিয়ে ওদেরকে পাঠানো হচ্ছে, সেই আরাফাত এই সরকারের ব্যর্থতার কারণে, কারণ সরকার এই আরাফাত গ্রেপ্তার করতে পারেনি, তাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, এখন এই আরাফাত ভারতে বসে এই ধরনের কথাবার্তাগুলো বলতেছে। যখন তোর নেত্রী তিনবার ইলেকশন করলো দলীয় সরকারের অধীনে, তখন কোথায় ছিল সেই তত্ত্বাবধায়ক সরকার? এখন তত্ত্বাবধায়ক সরকার বলতেছে এটা তো সংবিধানই নাই, তোরা বলস। ওরা বলে যে ইউনূস সরকার অবৈধ, কারণ এটা সংবিধান সম্মত না। তো সংবিধানে কি তত্ত্বাবধায়ক সরকার আছে? নাই তো। তো এতে অনেকেই মনে করেন যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য আর এই মোহাম্মদ আরাফাতের বক্তব্য কিন্তু একই টোনে, যদিও আমি এটা বিশ্বাস করি না, কারণ ফখরুল সাহেব তার বক্তব্য বলেছেন, কিন্তু আরাফাত এগুলো বলতেছে আসলে বিএনপিকে বিপদে ফেলানোর জন্য। যদিও নাহিদ ইসলাম ও তথ্য উপদেষ্টা তিনি আবার এটা নিয়ে কথা বলেছেন। নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুটো কথা বলেছেন, একটা হচ্ছে যে এই সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে
নতুন সরকার আনতে হবে। অবশ্যই একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজই হচ্ছে নির্বাচন আয়োজন, যদিও এটা অন্তর্বর্তীকালীন সরকারের মতো না, কারণ এদের একটা ম্যান্ডেট আছে। কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে, এটা কিন্তু অর্ডিনারি তত্ত্বাবধায়ক সরকার না। বাট প্রফেসর ইউনূস বলেছেন যে তার সবচেয়ে বড় কাজই হচ্ছে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, এবং এই নিরপেক্ষতা বজায় রাখার জন্য যাদেরকে সরকারে নেওয়া হয়েছে তারা কিন্তু ইচ্ছা করলেও অনেক কথা বলতে পারেন না। এখানে যদি মির্জা ফখরুল ইসলামের কথা ভালো নাও লাগে, তাও কিন্তু একজন উপদেষ্টা হিসাবে সরকারে যেহেতু আছেন, নাহিদ ইসলামের চুপ থাকা উচিত ছিল। এখানে ফখরুল সাহেব বলেছেন যে বর্তমান সরকার নিরপেক্ষ না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, এবং তিনি আরো বলেছেন যে সরকারের থেকে রাজনৈতিক দল গঠন করলে এটা বিএনপি মানবে না। এটা তো স্পষ্ট, আপনারা সরকারেও থাকবেন, আপনারা দলও গঠন করবেন, এটা বিএনপি মানবে কেন? এটা নিয়ে নাহিদ ইসলাম বক্তব্য রাখলো, তাকে আবার সমর্থন করলেন আরো দুই উপদেষ্টা, সেই আসিফ মাহমুদ ভুইয়া এবং মাহফুজ আলম। 2 মাস আড়াই মাস আগে সার্জিস আলম আরেকজন সমন্বয়ক, তিনি কোনোটা জায়গায় বলেছিলেন যে জাতীয় নাগরিক কমিটি কোনো রাজনৈতিক দল হবে না, এটা হবে একটা প্রেসার গ্রুপ, মানে যে সরকার আসুক না কেন তাদেরকে প্রেসার ক্রিয়েট করবে। এবং তিনি আরো বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা হচ্ছে যে এই 22-23 বছর থেকে নিচের লেভেলের লোকদেরকে নিয়ে কাজ করে, আর এই নাগরিক কমিটি যার তারা এই 27-28 বা তার পরবর্তী নিয়ে কাজ করে। তো এই একটা তরুণদের গ্রুপ আর একটা যুবক থেকে শুরু করে মধ্যবয়সী ওদের গ্রুপ, বাট কার্যক্রম একই। এরা কোনো রাজনৈতিক দল গঠন করবে না, যেমন নির্বাচন কমিশনের নিবন্ধন বা ইত্যাদি ইত্যাদি এগুলো গঠন করবে না। অথচ গত পরশুদিন সেই নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বললেন যে তারা 2 মাসের ভিতরেই রাজনৈতিক দল গঠন করতেছেন, এবং তাদের কাছে প্রায় 100টির উপরের নামের প্রস্তাব এসেছে। তারা চিন্তা ভাবনা করছেন কি নামে করা যায়, নামটা এখনো ঠিক করেননি। এবং তাদের 200টা থানায় কমিটি অলরেডি করা হয়ে গিয়েছে, বাকি থানাগুলোতে পর্যায়ক্রমে করা হবে, এবং তারা একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসাবে তারা আত্মপ্রকাশ করবেন। ভালো কথা, রাজনীতি করার অধিকার সবারই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু সেই রাজনীতি আপনারা সরকারের থেকে করতে হবে কেন? যদি আপনারা রাজনীতি করবেন বলে সিদ্ধান্ত আগেই নিয়ে থাকতেন, তাহলে আপনারা এই 3 ছাত্রকে কেন সরকারের উপদেষ্টা পরিষদে ঢুকালেন? এখন আবার যদি এও বলেন যে ভাই তারা তো নির্বাচন করবে না, তারা তো উপদেষ্টা, কিন্তু আপনারা তো একই জোটের ছিলেন। এখন একই জোটের 3 উপদেষ্টা সরকারে আছে, আর আপনারা নির্বাচন করতেছেন ফিল্ডে। এখন যত জায়গায় আপনারা বলেন যে ওরা নিরপেক্ষ, ওরা তো আমাদের সঙ্গে নেই, ওরা সরকারে আছে, এটা পাবলিক বিশ্বাস করবে না তো। কাজেই আমি মনে করি যে যেদিনই এই নতুন রাজনৈতিক দল গঠনের বন্দোবস্ত হবে বা ঘোষণা আসবে, সেই দিনই এই 3 উপদেষ্টার পদত্যাগ করা উচিত। এবং সমস্যা কিন্তু এখানেই শেষ না। আজকে আবার সেই জাতীয় নাগরিক কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি, ওনার কথাবার্তা মাঝে মাঝে আমার বুঝি না, আমি হয়তো আমার জ্ঞান বুদ্ধি কম, ওনার মতো এত বেশি না। উনি হঠাৎ বললেন যে আমরা মুজিববাদও চাই না, জিয়াবাদও চাই না। আমি এই গত 15-16 বছরে মুজিববাদ বহু শুনেছি, আমি জানি না মুজিববাদ কি, এটা খায় না পড়ে, কিন্তু জিয়াবাদ শুনি নাই। জিয়াবাদ বলতে কোনো জিনিস নাই, যা আছে তা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ। এটা বিএনপি একটা নীতি, যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করে, এটা কোনো জিয়াবাদ না, এটা জাতীয়তাবাদ। এখন উনি বলতেছেন যে বাংলাদেশে মুজিববাদও চাই না, জিয়াবাদও চাই না। এখন জিয়াবাদ কোত্থেকে আসলে আমি জানি না। এই নাসির উদ্দিন পাটোয়ারি আজকে আবার বললেন যে গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, এর মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা নির্ধারিত হবে। এই মুহূর্তে আমাদের বহুদলীয় সংবিধান প্রয়োজন। এখন প্রশ্ন করতে পারেন যে হঠাৎ করে তিনি কেন গণপরিষদের নির্বাচন চাইলেন? এবং এই গণপরিষদ নির্বাচন কিন্তু উনি না, এটা কিন্তু আক্তার হোসেনও চেয়েছেন এবং সমন্বয়করাও চেয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে আরেকটা, যে এই গণপরিষদ নির্বাচন এবং সাধারণ নির্বাচনের মধ্যে আসলে পার্থক্যটা কি? ইউনূস সরকার ক্ষমতা আসার পরে কিছু কিছু বিষয় নিয়ে ছাত্রদের সঙ্গে বিএনপির একটা দ্বন্দ্ব তৈরি হয়। বিশেষ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, রাষ্ট্রপতি চুপ্পুর অপসারণ, সংবিধান বাতিল, এই সমস্ত বিষয়গুলো বিএনপি চায়নি বললেই, সরকার বাস্তবায়ন করতে পারেনি বলে বিএনপির বিরুদ্ধে অভিযোগ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সুতরাং এই কারণেই জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য ছাত্র আন্দোলন তারা মনে করতেছে একটা গণপরিষদ নির্বাচন হওয়া খুবই জরুরি। তাহলে আবার সেই প্রশ্ন, গণপরিষদ নির্বাচন এবং সাধারণ নির্বাচনের মধ্যে পার্থক্যটা কি? সাধারণ নির্বাচন হচ্ছে, আপনারা সবাই জানেন যে বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে নির্বাচন হয়,
সেই নির্বাচনে যেই রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয় তারা পরবর্তী 5 বছরের জন্য সরকার গঠন করে এবং 5 বছর পরে আবার সংসদ ভেঙে দিয়ে নতুন একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর গণপরিষদের নির্বাচন হচ্ছে যে যদি রাষ্ট্রের পরিস্থিতি এমন দাঁড়ায় যে রাষ্ট্র সংস্কার করতে হবে, মেরামত করতে হবে, সংবিধান বাতিল করতে হবে বা পুনর্গঠন করতে হবে, তখন এই গণপরিষদ নির্বাচনটা অনুষ্ঠিত হয়। এবং এই গণপরিষদ নির্বাচনে যেই দলের লোকজন বিজয়ী হয় তারা সংসদে যুক্তি তর্ক বাহাসের মাধ্যমে তারা একটা ঐক্যমত্যে পৌঁছায় যে আমাদের দেশ এইভাবে চলবে, এই পদ্ধতিতে চলবে, সংবিধানে এই লেখা থাকবে। তখন এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পরে তারা এই গণপরিষদের মাধ্যমে এটা বাস্তবায়ন করার পরে তারা পদত্যাগ করে সাধারণ নির্বাচনের দিকে অগ্রসর হয়। এটাই হচ্ছে গণপরিষদ নির্বাচন। এবং এই গণপরিষদ নির্বাচনের কারণে তো এটা সুযোগ কিন্তু 75 সনেও ছিল, 90 সনেও ছিল, কিন্তু এই দুটো সময়ই বিভিন্ন রাজনৈতিক দলের মতপার্থক্যের কারণে আর হয়নি। যেমন 75-এ শেখ মুজিবের মৃত্যু পরবর্তী সময়ে তখন তো বিএনপি ছিল না, তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, বাট আওয়ামী লীগ এটা চায়নি, মুস্তাক সাহেব তো আওয়ামী লীগেরই ছিলেন। এবং 90 সালে এরশাদের পতনের পরে আওয়ামী লীগ বিএনপিও তারা এই গণপরিষদ নির্বাচনের ব্যাপারে আগ্রহী হয়নি। কিন্তু এই বর্তমানে আবার এই নাসির উদ্দিন পাটোয়ারি তিনি গণপরিষদের নির্বাচনের ডাক দিচ্ছেন, যেটা কিন্তু বিএনপি মানতেছে না। বিএনপি মত হচ্ছে যে না, গণপরিষদ নির্বাচনের দরকার নাই, নির্বাচন হবে সাধারণ নির্বাচন, এবং ইউনূস সরকার যে সংস্কারগুলো করবে সেই সংস্কারগুলো করুক, বাট বাকি সংস্কারগুলো নির্বাচিত সরকারই করবে, যেই ক্ষমতায় আসুক তারই কাজ হবে বাকি সংস্কারগুলো সম্পন্ন করা। বিএনপির বিরুদ্ধে অভিযোগ যে বিএনপি বারে বারে বলে নির্বাচন দাও, কিন্তু আমার কথা হচ্ছে ভাই, বিএনপি তো নির্বাচন চায়, তারা তো জোর করে ক্ষমতা চায় না। তারা বারে বারে বলে যে ক্ষমতায় যেই আসুক কোনো সমস্যা নেই, নির্বাচনটা দাও। তারা তো নির্বাচন চায় ভাই। বিএনপি একটি রাজনৈতিক দল, তাদের কাজই হচ্ছে ক্ষমতায় যাওয়া, এবং তারা তো চাইবেই। এবং এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। অনেকে বলবেন জামাত হতে পারে, কিন্তু এটা আপনি বুঝবেন কিভাবে যদি নির্বাচন না দেন? নির্বাচন দেন, সুষ্ঠু নির্বাচন দিন, তারপরে আপনারা যেই দল ক্ষমতা আসে সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিন। এখন বিএনপিকেও কিন্তু প্রমাণ করতে হবে যে তারা আওয়ামী লীগের পুনর্বাসন করবে না, তারা এই গণঅভ্যুত্থানকে সম্মান করবে, এই গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত আমাদের যে নতুন স্বাধীনতা এটাকে সম্মান করবে, রেসপেক্ট করবে, এবং তারা আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনে তারা কাজ করবে না, ভারতীয় আধিপত্যবাদের কাছে তারা নিজেদেরকে বিক্রি করবে না। এটাও কিন্তু বিএনপিকে প্রমাণ দিতে হবে। আমি মনে করি বিএনপির এই যে নির্বাচন চাওয়া এটা কিন্তু অন্যায় না। বিএনপি যে চায় সাধারণ নির্বাচন, গণপরিষদ নির্বাচন না, এটাও কিন্তু অন্যায় না। এবং আমি বিশ্বাস করি এই যে বিএনপির সঙ্গে ছাত্র সমন্বয়ের যে সমস্যাটা, যে দ্বন্দ্ব, এটা কিন্তু আসলে সুরাহা হয়ে যাবে। এবং এটার ভিতরে আমরা সৌন্দর্য দেখি, এটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য। এরা কিন্তু প্রতিপক্ষ বা শত্রু না। আমাদের রাজনীতিতে এভাবে তর্ক হবে, বিতর্ক হবে, এর তর্ক বিতর্কের মাধ্যমে কিন্তু একটা ভালো জিনিস বেরিয়ে আসবে। এবং বিএনপির সঙ্গে সমন্বয়ের দ্বন্দ্ব এটা কোনো দিনই আমাদের দেশপ্রেমকে ছাড়িয়ে যাবে না। বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্র সমন্বয়ক বলেন, আমরা সবাই কিন্তু দেশপ্রেমিক, সবাই কিন্তু দেশকে ভালোবাসে। এবং আমি আশারও দেখতে পাই যখন আমি আসিফ মাহমুদ ভুঁইয়ার একটা স্ট্যাটাস আজকে দেখি, তিনি লিখেছেন উই ক্যান অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। আসিফ আরও লিখেছেন যে বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা থাকবে, জনগণের কল্যাণে কে কত অগ্রগামী সেই চেষ্টা ডিবেট থাকবে, তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ব্যতীত কারো সঙ্গে কারো শত্রুতা থাকবে না। শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে, দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এই দেশের সার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নে এই অঞ্চলের মানুষ কখনো ছাড় দেয়নি, ইত্যাদি ইত্যাদি। এমন একটা বাংলাদেশ স্বপ্ন আমরা দেখি। এমন বাংলাদেশ গড়ার লড়াইয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিরোধী সকল শক্তির মধ্যে ঐক্যের বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো কথা, উনি খুব ভালো কথা বলেছেন এবং ওনার প্রশংসা করেছেন আসিফ নজরুল। আসিফ নজরুল তার এক পোস্টে বলেছেন যে ধন্যবাদ আসিফ মাহমুদ, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের উপর জোর দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, এবং তিনি বলেছেন যে ইত্যাদি ইত্যাদি যা বলেছেন এটা প্রশংসা করেছেন জনাব আসিফ নজরুল, তিনি আইন উপদেষ্টা। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম এরা সরকারে আছেন।
এরা বিএনপির অনেক কার্যক্রম পছন্দ নাই করতে পারে, কিন্তু যেহেতু ওনারা সরকারে আছেন এবং একটি নিরপেক্ষ নির্বাচনের দায়িত্ব ওনাদের উপরও বর্তায়, কাজে ওনাদের মুখটা বন্ধ রাখলেই ভালো হয়। যদি ওনাদের কোনো বক্তব্য থাকে সেটা ওই নাগরিক কমিটিকে বলতে পারে বা সার্জিস তারপরে হাসান আছে ওদেরকে বলতে পারে। এবং জাতীয় নাগরিক কমিটি যখনই কোনো রাজনৈতিক দল প্রতিষ্ঠা করবে তখনই সঙ্গে সঙ্গে এই 3 উপদেষ্টার সরকার থেকে পদত্যাগ করা উচিত। যদিও ইউনূস সরকার কি করে আমি জানি না, কারণ উনি বারে বারে বলতেছেন যে এই ছাত্ররাই ওনাকে নিয়োগ দিয়েছে, এখন নিয়োগকর্তাকে উনি বাদ দিবেন কিভাবে। কিন্তু আমি মনে করি যে আজকে মির্জা ফখরুল ইসলাম যে কথা বললেন যে যদি এই সরকার নিরপেক্ষতা প্রমাণ করতে না পারে তাহলে নির্বাচন করার জন্য নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আপনি মির্জা ফখরুল সাহেবের কথাকে অপছন্দ করতেই পারেন, কিন্তু এখন আওয়ামী লীগ নাই, বিএনপি এবং জামাত দুইটা প্রধান দল। সেই দুইটা দল একজন মহাসচিব বলতেছে যে এই সরকার নিরপেক্ষ না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। আপনি তার কথা পছন্দ করতে না পারেন, ইগনোর করতে পারবেন না। কিন্তু এখন এই ইউনূস সরকারকে কিন্তু নির্বাচন আয়োজনের জন্য জামাত এবং বিএনপির আস্থা অর্জন করতে হবে। সেই আস্থা যদি না থাকে তাহলে কিন্তু এই নির্বাচন নিরপেক্ষ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন থেকে যাবে। সুতরাং আমি মনে করি যে এই নাহিদ, আসিফ এবং মাহফুজ এদের মুখ বন্ধ রাখতে হবে। যদি এদের মুখ খোলার এতই শখ থাকে তাহলে তারা উপদেষ্টা পরিষদ থেকে অবিলম্বে পদত্যাগ করুক, তারপর তারা দল করুক, রাজনীতি করুক, বাংলাদেশের নাগরিক হিসাবে যা যা সুযোগ সুবিধা আছে সব ভোগ করুক, কোনো সমস্যা নেই। পরিশেষে বলতেছি যে এই যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি বিএনপি, জামাত, ছাত্র, এদের মধ্যে মতভেদ থাকবে, ডিবেট থাকবে, বাকযুদ্ধ হবে, কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের বলেছেন, অনেকের সাথে দেখা করেছেন, যেটা হবারই কথা। আমরা জানি বিশ্বের তাবৎ গুরুত্বপূর্ণ মানুষজন আমাদের প্রধান উপদেষ্টার সাথে বসতে, তার সাথে মত বিনিময় করতে, তার সাথে দেখা করতে খুবই আগ্রহী হয়ে থাকেন। কিন্তু এই অনুষ্ঠানেই অনেক কথা হয়েছে, অনেক রকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যু আছে, কিন্তু আমার কাছে একটা জিনিস নজর কাড়লো, যেটা আমাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য, ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সেটা হচ্ছে ওনার একটা বক্তব্যে আমার মনে হলো যে ওনার কাছে ছাত্র নেতাদের গুরুত্ব কি কমে গেছে, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যতে কি ধরনের পরিস্থিতি আমাদের রাজনীতিতে হতে পারে, ছাত্র নেতারা এটাতে কিভাবে প্রতিক্রিয়া দেখাতে পারেন, বা অপরাপর রাজনৈতিক দলের কাছে বার্তা কি, সেটা নিয়ে কথা বলবো। সেটা বলার আগে আমার মানে যখন এই নিউজটা পড়েছি তখনই আমার একটা ছবি মোর কথা মনে পড়লো। ছবি বা একটা ভিডিও আমাদের নিশ্চয়ই মনে আছে, জাতিসংঘের সাধারণ পরিষদের যখন সম্মেলন হলো তখন ডক্টর ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশন একটা প্রোগ্রামে গিয়ে, এই ছবিটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, অনেক রকম গল্প করছিলেন আমাদের মুভমেন্টটা কিভাবে হলো। সেখানে একটা পর্যায়ে তিনি তার তখন বিশেষ সহকারী ছিলেন জনাব মাহফুজকে সামনে ডেকে এনে পরিচয় করিয়ে দেন, যে খুব বিনয়ের সাথেই মানে মাহফুজের কথা বলছেন, যে তিনি বিনয়ের সাথে স্বীকার করেন না, বিনয়ের কারণে যে অনেকেই ছিল, কিন্তু ডক্টর ইউনূস বলছেন যে তিনি আসলে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট হিসাবে পরিচিত। সো ঠিক এই ধরনের ভাষাই ব্যবহার করেছিলেন, কিন্তু আমরা অনেকে এটাকে আবার একটু ফর্ম আমাদের নিজের মতো করে এটাকে মাস্টার মাইন্ড শব্দটা বলা শুরু করেছি। সো সেই শুরু যে মাস্টার মাইন্ড শব্দটা আসলে আমাদের এটা একটা, এবং ডক্টর ইউনূস সেখানে, যেটা খুব স্বাভাবিক, আপনি যখন কাউকে মাস্টার মাইন্ড বলতে চাইবেন তখন একটা অপরিকল্পিত মুভমেন্টে তো মাস্টার মাইন্ড থাকতে পারে না। সো মাস্টার মাইন্ড থাকার জন্য একটা যেটা শর্ত আছে সেটাও প্রধান উপদেষ্টা পূর্ণ করেছিলেন। সেটা হলো তিনি বলেছিলেন ইট ওয়াজ আ meticulously planned movement. So meticulously planned, এবং তার পেছনে একটা ব্রেইন আছে মিস্টার মাহফুজ, এইরকম ভাবে একটা ধারণা। এবং দীর্ঘদিন থেকে স্টুডেন্টদের কথা তিনি বলেছেন, এবং স্টুডেন্টরাই সবকিছু করেছে, এখনো তা বলছেন না তা না, কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট বিষয় আছে, এটা একটু দরকার। এবার তিনি, আমার কাছে খুব চমৎকার লেগেছে তিনি যেভাবে বলেছেন, আমি একটু মূল জায়গাটার আগে কিছু অংশ তারপরও পড়তে চাই। মানে তিনি এত সুন্দরভাবে জুলাই আগস্টে যা হয়েছে ফাইনালি উনি বলেছেন, ইট ওয়াজ এক্সেলেন্ট। মানে ওনার ভাষাটা আমরা একটু খেয়াল করি, এবং মূল জায়গাটায় যখন আসবো তখন কেন আমি যারা মাহফুজের এই ছবিটা আমার মাথায় এসছে তার এই বক্তব্য পড়ার সময়, সেটা নিশ্চয়ই আপনারা সাথে সাথেই বুঝে যাবেন। গত বছর জুলাই আগস্টে বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল তখন ডক্টর ইউনূস ফ্রান্সের প্যারিস অলিম্পিক নিয়ে ব্যস্ত সময় কাটছিল। সেই সময় প্রসঙ্গ টেনে তিনি বলেন, যখন আমি আমার কাজ করছিলাম বাংলাদেশে কিছু একটা হলো,
আমি এমন কিছুর জন্য প্ল্যান করছিলাম না কিংবা প্রস্তুত ছিলাম না, কিন্তু কিছু প্রেক্ষাপটে এমন বাস্তবতা তৈরি করেছে। বাংলাদেশে গত জুলাইয়ে ছাত্র আন্দোলন চলছিল। আন্দোলনের ইস্যু খুবই সাধারণ ছিল। কর্মসংস্থান চাওয়া হচ্ছিল, সবার জন্য সমান সুযোগের দাবি করা হচ্ছিল, চাকরিতে কারো কোনো বিশেষ ব্যবস্থা রাখার বিরুদ্ধে ছিল এই আন্দোলন। সরকার এবং ছাত্রদের মুখোমুখি অবস্থায় একটি কঠিন পরিস্থিতি তৈরি হলো। এই ঘটনা পুরো প্রেক্ষাপট পাল্টে দিল। ছাত্ররা এটিকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, অস্ত্রের সামনে নিজেদের বিলিয়ে দিল। কোনো অবস্থাতেই পথ ছেড়ে গেল না। তখন থেকেই তা হয়ে গেল অপ্রতিরোধ্য। তরুণরা সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আন্দোলনে গেল, নিজেদের কাছ থেকে নিজেরাই বিদায় নিয়ে, হয়তো তারা ফিরে নাও আসতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। তারা যুদ্ধক্ষেত্রে যাচ্ছিল, যখন গুলিবর্ষণ চলছিল ছাত্ররা পিছু হটছিল না। তারা যারা গুলি খেয়েছে তারা পড়ে গেছে রাস্তায়, পেছন থেকে আরেক দল এসে দাঁড়িয়ে গেছে। এরকম বেশ কিছুদিন ধরে হয়েছে। তারপর একটা পর্যায়ে ছাত্ররা ডাক দিল যে এই সরকারকে বিদায় নিতে হবে। সব দিক থেকে জনগণ এবং ছাত্রদের একটা স্রোত চলে আসলো ঢাকায়। তিনি বলছেন, ছাত্ররা হঠাৎ ঢাকার দেওয়ালে আঁকাআঁকি শুরু করলো। পুরো ঢাকার দেওয়াল ভরে গেল। তাদের চাওয়া পাওয়া, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছু দেয়াল চিত্রে তুলে ধরলো। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইয়াস, এই জায়গা হলো আমার মূল জায়গা, কোনো পরিকল্পনা ছিল না, কেউ কোনো প্ল্যান করছিল না, কোনো নেতৃত্ব ছিল না। যে কোনো আন্দোলন একজন নেতৃত্ব থাকে, কিন্তু এখানে তেমন কিছু ছিল না, কোনো দিক নির্দেশনা ছিল না। একজন ছাত্র গুলি খেয়ে তার বন্ধুদের কোলে পড়ে গেছে এমন দৃশ্য পুরো দেশবাসী দেখেছে। তারপর থেকে প্রেক্ষাপট পাল্টে গেল। তারপর শুধু তরুণরা না, বাসায় থাকা সাধারণ মানুষ নেমে এলো, শুধু তরুণরা না। তাতে এইটি জনগণের আন্দোলনে পরিণত হলো। হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলো। সবাই সিদ্ধান্ত নিল যে তাকে আর ক্ষমতায় রাখা যাবে না। 5 আগস্ট তিনি উড়াল দিলেন। আমি জায়গাটা আবার পড়ি, খুব মন দিয়ে শুনুন, এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আছে বা ইঙ্গিত আছে। পুরো ঢাকার দেয়াল ভরে গেল। তাদের চাওয়া পাওয়া, স্বপ্ন, আকাঙ্ক্ষা সবকিছু দেয়ালে চিত্রে তুলে ধরলো। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে কোনো পরিকল্পনা ছিল না, কেউ কোনো প্ল্যান করছিল না, কোনো নেতৃত্ব ছিল না। যে কোনো আন্দোলনে একজন নেতৃত্ব থাকে, কিন্তু এখানে তেমন কিছু ছিল না, কোনো দিক নির্দেশনা ছিল না। একজন ছাত্র গুলি খেয়ে তার বন্ধুদের কোলে পড়ে গেছে এমন দৃশ্য পুরো দেশবাসী দেখেছে। তারপর থেকে প্রেক্ষাপট পাল্টে গেল। তারপর শুধু তরুণরা না, বাসায় থাকা সাধারণ মানুষজন রাস্তায় নেমে আসলো। আবু সাঈদের মৃত্যু, আমি বহুবার বলেছি, এই মুভমেন্ট মেটিকুলাসলি প্ল্যান্ড। যখন কেউ কেউ বলছেন, বা কেউ কেউ নিজেকেও, মিস্টার মাহফুজ ইনফ্যাক্ট ডক্টর ইউনূস বলার আগেই তখনও তিনি বিশেষ সহকারী হন। তার একটা ভিডিও পাওয়া যায় যেখানে তিনি প্রকারান্তরে নিজকেই এই সব মুভমেন্টের পেছনে দাবি করেছিলেন। প্রচুর সমালোচনা হলো। এরপর তিনি যে স্ট্যাটাস দিয়েছেন তাতেও ঘুরে ফিরে একই দাবি আসলে ছিল, তিনি এটা করেছেন। তো সেই জায়গায় যদি চিন্তা করি যে এখানে আদতে তা না। আমি বহুবার বলেছি যে আবু সাঈদের এরকম গুলিতে মারা যাওয়া, এবং মারা গেলে কি হতো, অনেকে মারা গেছে, কিন্তু এই যে একটা ভিডিও আছে, ঘটনাচক্র, আমরা ভিডিওটা পেয়ে গেলাম। সো পরিকল্পনা করে আরো অনেক, আমি অনেক বিস্তারিতভাবে কথা বলেছি কেন এই ধরনের একটা মুভমেন্ট কোনোভাবেই পরিকল্পিতভাবে হতে পারে না, এবং এটার ক্রেডিট কেউ এভাবে অন্তত নিতে পারে না যে আমি এটার মূল পরিকল্পক ছিলাম। যাই হোক, তারপর তিনি বলছেন তাতে একটি জনগণের আন্দোলনে পরিণত হলো। হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে পদযাত্রা শুরু করলো। সবাই সিদ্ধান্ত নিল যে তাকে আর ক্ষমতায় রাখা যাবে না। 5 আগস্ট তিনি উড়াল দিলেন। সবাই সিদ্ধান্ত নিল। এই সিদ্ধান্তটাও সম্মিলিত, কেউ স্পেসিফিকলি নিয়েছেন, তারপর সবাই ফলো করেছে। ভাষাগত দিক থেকে তিনি এভাবেও কথাটা বলেননি। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ালো, একটা সময় তিনি যারা মাহফুজকে যে জায়গায় নিয়েছিলেন, ওই ছবিটা আপনারা বুঝতেই পারছেন, যখন তিনি বলছেন কোনো নেতৃত্ব ছিল না, কোনো পরিকল্পনা ছিল না, এটা একটা স্পন্টেনিয়াস, সারপ্রাইজিং, তখন খুব স্বাভাবিকভাবে তিনি জনাব মাহফুজের ব্যাপারে তার যে ধারণা ছিল সেটা থেকে তিনি বেরিয়ে এসছেন। মানে উনি তো দেশে ছিলেন না, এবং উনি যখন দেশে ছিলেন না, হি ওয়াজ ফেড দ্যাট ইনফরমেশন। আমি সিরিয়াসলি মনে করি তাকে ওই তথ্যগুলো খাওয়ানো হয়েছিল, এবং বাংলাদেশের মাটিতে ওই সময় যা যা হয়েছিল সেটা নিয়ে ওনাকে মিসগাইডও করা হয়েছে কোনো কোনো ফর্মে, এবং এটার পেছনে অনেকেই নিশ্চয়ই জড়িত ছিল। এখন যখন উনি বক্তব্য দিচ্ছেন, তাহলে তিনি তার আসলে আগের বক্তব্য থেকে সরে এসেছেন জনাব মাহফুজের ব্যাপারে তার যে পারসেপশন। সাথে একটা তথ্য যোগ করতে চাই, জনাব মাহফুজ ডক্টর ইউনূসের সাথে এবার সুইজারল্যান্ডে যাননি। তিনি তো তার উপদেষ্টা, কি উপদেষ্টা আমরা আজও জানি না। জনাব মাহফুজের কি কাজ, কি দায়িত্ব, এগুলো আসলে আমাদের জনগণ হিসেবে জানার কথা ছিল, কিন্তু আমরা জানি না, সত্যিই জানি না।
এটা কি রাজনৈতিক উপদেষ্টা? কোথাও কখনো বলা হয়নি। বা বিশেষ সহকারী যখন ছিলেন, রাজনৈতিক বিশেষ সহকারী, যদি সেটা হয়ে থাকে তার রেসপন্সিবিলিটি কি, এগুলো আমাদের জানার অধিকার আছে, কিন্তু আমরা জানি না। যাই হোক, তার সাথে থাকা এবং তার প্রচুর কনসালটেশন করা, তাকে পরামর্শ দেয়া, এরকম কিছু হওয়ার সম্ভাবনাই বেশি বলে আমরা মনে করি। কিন্তু এবার মাহফুজ সাহেব যাননি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দুদিন আগেই তিনি জানি না তিনি তার এলাকায় গেছেন কিনা, কিন্তু একটা পোস্টার আমাদের সামনে আসলো, বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে, যেখানে যেন মাহফুজকে মাস্টার মাইন্ড বলে আবার পোস্টারিং করা হচ্ছে তিনি তার এলাকায় যাচ্ছেন। সো ওই জায়গা থেকে সরে আসা হয়নি। কেউ বলতে পারেন যে এলাকার লোকজন করেছে, না, এলাকার লোকজন আসলে যিনি যাচ্ছেন তার কাছ থেকে এই জিনিসগুলো এন্ডোর্সমেন্ট নেওয়া, বা যদি এটা হয়েই থাকে এই ব্যাপারে তার প্রতিবাদ করা দরকার ছিল, কিন্তু না, এই আলাপটা আছে। যখন যারা মাহফুজকে মাস্টার মাইন্ড সো কল্ড এই জায়গা থেকে ডক্টর ইউনূস অন্তত সরিয়ে রাখছেন, তখন পোস্টারিং হচ্ছে তার নামে সেইভাবে। যাই হোক, যেটা বলছিলাম, এটা দিয়ে আমার কাছে মনে হয় যে ছাত্রদের যতটুকু অবদান, এখানেও কিন্তু ছাত্রদের প্রচুর কথা আছে কিভাবে তারা ফাইট করছে। ইয়াস, দে ডিড ইট। মানে কোটা মুভমেন্টের শুরুতে যে অসীম সাহসিকতা নিয়ে তারা লড়াই করেছেন, এটা তো ইতিহাসের অংশ। এই গুরুত্ব তো কেউ বাদ দিতে পারে না, এটা কেউ ভুলিয়ে দিতে পারবে না। কিন্তু ওই যে বারবার যেটা বলছি, যে জায়গায় ছিল, এখানে কিন্তু ডক্টর ইউনূস অনেক সামষ্টিকভাবে জিনিসগুলো নিয়ে এসছেন, যে মানুষ একত্র হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে মানুষ ঢাকায় চলে আসছে, মানুষ আর শেখ হাসিনাকে মেনে নিচ্ছিল না। টোনটা এখন এই জায়গায়। তো আমরা এটুকু বলতে পারি, খুব স্বাভাবিকভাবেই 6 মাস হয়ে গেছে প্রায়। সেই সময়ের মধ্যে এসে আমাদের প্রধান উপদেষ্টা রিয়ালাইজ করেছেন আসলে হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড অ্যাট দ্যাট মোমেন্ট। তিনি এখন, যেহেতু উনি ছিলেন না, উনি একটু দেরি হলেও উনি এটা বুঝতে পেরেছেন কি ঘটতে পারে এখন। আমি যেটা ধারণা করি যে এটা একটা অস্থিরতার জন্ম দিতে পারে। মানে এতদিন পর্যন্ত শুধু সরকারে থাকা ছাত্র উপদেষ্টারা নন, সরকারের বাইরে থাকা ছাত্ররা যারা আছেন, যারা দুটো সংগঠন করছেন, ছাত্র বা ইয়াং প্রফেশনালস, নাগরিক কমিটির কথা বলছি, আর ছাত্ররা মিলে তাদের যে সংগঠনগুলো আছে, সেইগুলোর একটা বিরাট ক্ষমতার ভিত্তি ছিল যে এই মুভমেন্টে তারাই সব কিছু, কোট অ্যান্ড কোট, তারাই সব কিছু, তারা অনেক কিছু, কিন্তু তারা কোনোভাবেই সব কিছু না। এই তাদের যে অথরিটি সোসাইটিতে তৈরি হয়েছে, যে অথরিটি সরকারের উপরে তৈরি হয়েছিল, সেটার ভিত্তি ছিল এই পারসেপশন। এখন প্রধান উপদেষ্টা যখন এই পারসেপশন থেকে বেরিয়ে আসবেন, তখন খুব স্বাভাবিকভাবে তাদের গুরুত্ব এতদিন যেখানে ছিল সেটা কমে যাবে। তারা বিভিন্ন জায়গায় সরকারের বা সরকারের বাইরেও ছাত্র সমন্বয়ক পরিচয়টা দেয়া, তাদের যে পরিমাণ ক্ষমতা সৃষ্টি করত, সেটা থেকেও তাদের পতন হবে, কমে যাবে, অ্যাটলিস্ট পতন না হলেও। সুতরাং তারা এই ক্ষমতাটা রিগেইন করার চেষ্টা করবেন, এবং সেটা যদি হয় তারা এমন কিছু আচরণ করবেন যেগুলো আসলে তাদের শক্তিমত্তা দেখানোর মতো বলে মনে হবে। তারা বেশ কিছু ক্ষেত্রেই এমন হতে পারে, সরকারের বাইরেও এই ছাত্র উপদেষ্টারা বলতে পারেন, অ্যাট দ্য সেম টাইম মাঠে যারা ছাত্ররা আছেন তারাও কোনো না কোনো শক্তি পরীক্ষায় নামতে পারেন অন্যান্য কোনো পক্ষের সাথে, যার মাধ্যমে তারা দেখাতে পারেন যে তারা মাঠেও যথেষ্ট শক্তি রাখেন। কারণ মাঠের ওই শক্তিটা দেখানো না গেলে সরকারের প্রধান এবং অন্যান্য উপদেষ্টা যারা আছেন তারা ছাত্রদেরকে কেন আসলে গুরুত্ব দেবেন। সো এইরকম একটা পরিস্থিতি আছে, এবং আমি মনে করি, এবং এইটার ভিত্তিতেই আমার ধারণা, আই মে বি রং, কিন্তু আমার একটা ফার্স্ট ইমপ্রেশন এখন আমি বলবো, জনাব নাহিদ যেভাবে কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের রিয়াকশনে, ইনফ্যাক্ট তিনি আবারও কথা বলেছেন এটার বক্তব্য ক্লিয়ার করার জন্য, আবারও, মানে শুধু স্টেটাস না, তিনি বিবিসিতে আবারও কথা বলেছেন, আমি আলাদাভাবে কথা বলতে চাই। তো এই বলাটা আসলে আমি মনে করি যে তারা তাদের ভেতরকার একটি ইনসিকিউরিটি, সেটার ভিত্তিতে করছেন। আমি গতকালই একটা ভিডিওতে বলেছিলাম স্পষ্টভাবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে কি বলা হবে এটা আসলে একটা ক্যাবিনেট মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে সেভাবে বলার কথা ছিল, এবং সেটা জনাব নাহিদ বা জনাব আসিফদের রিয়্যাক্ট করার কথা ছিল না। এটা সরকারের প্রয়োজনে প্রেস উইং থেকে যাবে বা অন্য কোনো উপদেষ্টা এটা ব্রিফ করবেন, এমনই হওয়ার কথা ছিল, কিন্তু না, তারা এটা স্পন্টেনিয়াসলি করেছেন। আমি মনে করি এটা ডক্টর ইউনূসের কাছে ছাত্র উপদেষ্টাদের গুরুত্ব কমছে, এই ধরনের একটা পারসেপশন থেকে, তাদের ফিলিং অফ ইনসিকিউরিটি থেকে হচ্ছে। সো তারা এরকম অটোনোমাসলি আরও কাজ আমরা হয়তো সামনে দেখব, এবং মাঠেও তাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড দেখব, যেটা তাদের শক্তি তারা প্রমাণ করতে চাইছেন, এরকম মনে হবে আমাদের কাছে। দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন
ডক্টর ইউনূসের কথাবার্তা বা বিশেষ করে সরকারের আচরণ থেকে মনে হচ্ছে যে এই সরকার ছাত্র উপদেষ্টাদের মধ্য থেকে আস্থা বা তাদেরকে গুরুত্ব কম দিচ্ছে। কিন্তু সবার মনে রাখতে হবে, এই ছাত্র উপদেষ্টা বা ছাত্র নেতাদের মাধ্যমে আমরা গণ অভ্যুত্থান পেয়েছি। তাদেরকে যদি আমরা অবমূল্যায়ন করি বা অমূল্যায়ন করি বা তাদেরকে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে কিন্তু দেশ আরও সংকটের মধ্যে পড়ে যাবে। তো ডক্টর ইউনূসের উচিত হবে তাদেরকে মূল্যায়ন করে তাদের, আমরা বিশ্বাস করি যে ছাত্র উপদেষ্টাদের মধ্যে একটা দেশপ্রেমিক একটা অবস্থা রয়েছে যেটা রাজনৈতিক নেতার মধ্যে নেই। তো সেখানে সব কিছু বিবেচনা করেই তাদেরকে ক্ষমতায় রাখতে হবে। এবং আমি মনে করি ছাত্রদের খুব ভুল হয়েছে এই উপদেষ্টাদের মণ্ডলীদেরকে দিয়ে সরকার গঠন করে। তাদের মধ্য থেকে যদি সরকার গঠন করা হতো, আর যদি তারা একেবারে সরকার না যেত, এটাই সবচেয়ে বেশি ভালো হতো।